ছুটির দিনেও মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে নাজমুল শান্ত। অফ ফর্ম কাটাতে আপ্রাণ চেষ্টা অধিনায়কের। ভারত সিরিজ দিয়ে মাঠে ফিরতে কাজ করছেন এবাদত হোসেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে সাকিবকে হয়রানি করলে ক্ষতি হবে দেশের ক্রিকেটের, বললেন সুজন। মামলাসহ নানা কারণে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন অলরাউন্ডার। সাকিব আমরা তো জানি সে বিশ্বসেরা, যতদিন ও ফিট থাকবে আমরা ওকে ঠিকমতো খেলতে দিই তাহলে এটা বাংলাদেশের জন্যই ভালো। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজে সন্ত্রাসী হামলার হুমকি। কানপুর থেকে ম্যাচ চলে যেতে পারে ইন্দোর, খবর ভারতীয় গণমাধ্যমে। আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। নেশনস লিগের বিগ ম্যাচে কিছুক্ষণ পর ইতালির প্রতিপক্ষ ফ্রান্স। ইউরো ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া দুই দল। বিশ্বকাপ বাছাইয়ে ভোরে ব্রাজিলের ইকুয়েডর চ্যালেঞ্জ। এবং ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে থিম্পুতে বাংলাদেশের অনুশীলন। ফরওয়ার্ডদের পারফরমেন্সের সমালোচনায় সাবেকরা জামালের ওপর আস্থা না হারানোর আহ্বান। মিরপুরের হোম অফ ক্রিকেটে ছুটির দিনেও ঐচ্ছিক অনুশীলন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ সময়ে তিনি কাজ করেছেন নিজের ব্যাটিং নিয়ে। মূলত অফ ফর্ম কাটাতেই এমন ব্যক্তিগত অনুশীলন টাইগার এই টপ অর্ডার ব্যাটসম্যানের। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ভারত সিরিজ দিয়েই স্কোয়াডে ফিরতে চান পেসার এবাদত হোসেন। বর্তমান সময়ের পেস বিপ্লবের ভিড়ে কাজটা কঠিন হলেও দেশের ক্রিকেটের জন্য এটাকে দেখছেন ইতিবাচক হিসেবেই। শুক্রবার সরকারি ছুটির দিন, স্তব্ধ হোম অফ ক্রিকেটে প্রাণের চাঞ্চল্য নেই বললেই চলে। কিন্তু সেই নিস্তব্ধতা ভেদ করে শান্তর সেই স্বভাবসুলভ ড্রাইভ। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু টাইগার কাপ্তান তা পারছেন কই। দল সাফল্য পেলেও সবশেষ ৯ ইনিংসে তার ব্যাটে 50-র দেখা নাই। তাই তো শান্তর এমন ফিরে পাওয়ার লড়াই। ইনডোরের আউটারে ৯টা থেকে বেলা 11:30। সময় বেড়েছে রোদের তীব্রতা। তবে শান্ত তাতেও হননি অশান্ত। লোকাল কোচ আর থ্রোয়ারদের সঙ্গে নিয়ে কাজ করেছেন ভুল ত্রুটি ধরতে। সামনেই ভারতের মাটিতে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে তার ব্যাটে রানের বিকল্প নেই। ভারত সিরিজ ভিন্ন চ্যালেঞ্জ আরেক টাইগার পেসার এবাদতের জন্য। সর্বনাশে ইনজুরির থাবায় বছর পেরিয়েছে, তবুও মাঠে ফেরা হয়নি সিলেট রকেটের। প্রতিপক্ষ হিসেবে টিম ইন্ডিয়া বরাবরই প্রিয় তার কাছে। টাইগার ম্যানেজমেন্টের কাছ থেকেও পেয়েছেন গ্রিন সিগন্যাল। ম্যাচ ফিট না হলেও দলের সঙ্গে চেন্নাইয়ের বিমান ধরছেন তিনি। আফসোস তো অবশ্যই, এজ এ প্লেয়ার বাহিরে থাকা সত্যি কথা এটা অনেক কষ্টের। বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে, ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো। তাসকিন, হাসান, নাহিদ রানা, মুস্তাফিজ, তানজিম সাকিব। সাম্প্রতিক সময়ে শুধু কাগজে কলমেই নয়, 22 গজেও টাইগার পেস বিপ্লবে আচ্ছন্ন তাবৎ ক্রিকেট দুনিয়া। তবে তাতে বেড়েছে প্রতিযোগিতা। চ্যালেঞ্জের মুখে একসময় দলের অটো চয়েস এবাদত। তবে এমন প্রতিযোগিতাকে তিনি দারুণ উপভোগ করছেন। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ, আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই, সবাই অ্যাটলিস্ট উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে। এটা আমার কাছে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরও ভালো করতে হবে। 8 সেপ্টেম্বর থেকে গোটা দল নিয়ে শুরু হওয়া অনুশীলনে থাকছেন এবাদত হোসেন। তবে শেষ পর্যন্ত ভারতের মাটিতে তার সুযোগ না মিললেও ঘরোয়া লিগে পারফর্ম করে আন্তর্জাতিক সার্কিটে এবাদত ফিরতে চান প্রোটিয়া সিরিজ দিয়েই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাকিবের দোষ থাকলে শাস্তি হোক, কিন্তু তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ক্ষতিকর। এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে এসব কারণেই মাঠের পারফরমেন্স ভালো হচ্ছে না সাকিব আল হাসানের। এদিকে সাকিব আশা পূরণ করতে না পারলেও মিরাজ মুগ্ধ করেছেন সবাইকে। সুজনের মতে সাকিবকে টপকে যাওয়ার মতো সামর্থ্যও আছে এই অলরাউন্ডারের। রাজনীতির সাথে খেলাধুলাকে এক করা ঠিকও না, আবার খেলোয়াড়দেরও উচিত না খেলা অবস্থায় রাজনীতি করা।
নায়ক থেকে খলনায়ক ২২ গজে তার বিশ্বসেরা অলরাউন্ডারের উপাধি ক্রিকেটে বাংলাদেশের স্ট্যান্ডার্ড উঁচুতে নিয়েছে নিঃসন্দেহে, কিন্তু রাজনীতির অপরিচ্ছন্ন ময়দানে নেমে বিতর্কিত হয়েছেন জাতীয় দলের অনেক জয়ের মূল চরিত্র, দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অন্য নেতাদের মতো ক্ষোভের আগুনের আঁচ লাগছে তার গায়েও। তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না সাকিব। আওয়ামী নিপীড়নের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল কিনা তাও নিশ্চিত করে বলা যায় না। তার মতো ক্রীড়া ব্যক্তিত্বকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আরও ভালোভাবে সব খতিয়ে দেখা উচিত। রাজনৈতিক প্রতিহিংসার শিকার যাতে না হন সেটা খেয়াল রাখার পরামর্শ খালেদ মাহমুদ সুজনের। সামনেই যে ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ রয়েছে টাইগারদের। সাকিব যদি কোনো অন্যায় করে থাকে সেটার বিচারও হোক, বা র্যাশ ক্রিকেটার সাকিব আমরা তো জানি সে বিশ্বসেরা। তো যতদিন ও ফিট থাকবে, আমরা ওকে ঠিকমতো খেলতে দিই, তাহলে সেটা বাংলাদেশের জন্যই ভালো। কিন্তু আপনি অন্যায় না করে যদি ওর উপরে অন্যায়ের প্রেশারটা চাপিয়ে দেন, বা হ্যাঁ ও মাত্র কয় মাস আগেই তো এমপি হয়েছিল, মানে এটা তো পার্লামেন্ট হচ্ছে কয়েকদিন আগে সেই ইলেকশন জিতেছে বা হোয়াট এভার সেটা জিতেছে। তো ও তো আসলে এর মধ্যে ক্রিকেটই খেলেছে, এর মধ্যে তো ঢুকতেই পারেনি। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একের পর এক হামলার হুমকি দিয়ে যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিন্দু মহাসভা। টি-20 সিরিজের পর এবার কানপুরে দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিয়েছে সংগঠনটি। তাই কানপুর থেকে টেস্ট সরিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে নেয়ার কথা ভাবছে বিসিসিআই, এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে। তবে এই সিরিজের ভেন্যু পরিবর্তন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অনেক কিছুই আদায় করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসও কয়েক গুণ বেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। এবার ইন্ডিয়া বদের পরিকল্পনা টাইগারদের। তাই তো ভারত সিরিজ নিয়ে বাড়তি রোমাঞ্চ কাজ করছে বাংলাদেশি সমর্থকদের। চলতি মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে 2টি টেস্ট ও 3টি টি-20 সিরিজ খেলার কথা টাইগারদের। তবে বাংলাদেশের এ সফর বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় রাজনৈতিক দল হিন্দু মহাসভা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে দফায় দফায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনটি। প্রথমে বাংলাদেশ ভারত সিরিজের টি-20 ম্যাচে হামলার হুমকির পর এবার কানপুরে দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিল হিন্দু মহাসভা। এই অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে ভেন্যু পরিবর্তনের কথা ভাবছে বিসিসিআই। কানপুর থেকে সরিয়ে দ্বিতীয় টেস্ট মধ্যপ্রদেশের ইন্দোরে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকার পতনে প্রভাব পড়েছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। নানা অভিযোগ এনে আন্দোলনেও ভারত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র জনতা। এরপর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলার বেশ কিছু গুজব ছড়ায় ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এমন অস্থির পরিস্থিতিতে রাজনৈতিকভাবে না পারলেও ক্রিকেট দিয়ে ভারতীয়দের দাঁত ভাঙা জবাব দিতে চায় টাইগার সমর্থকরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বিগ ব্যাশের পর এবার জিম আফ্রো টি10 লিগেও দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে হারারে বোল্টসের হয়ে চুক্তিবদ্ধ হলেন এই বাংলাদেশি লেগি। কয়দিন আগেই ড্রাফট থেকে রিশাদকে দলে টানে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন। এর আগে কানাডার গ্লোবাল টি-20তেও খেলেছেন এই লেগ স্পিনার, কিন্তু টি10-এ এবারই প্রথম খেলবেন তিনি। জিম আফ্রো টি10 লিগের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী 8 সেপ্টেম্বর। তবে এর আগেই সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিল হারারে বোল্টস। হারারেতে রিশাদ ছাড়াও আছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকা, নিউজিল্যান্ডের জিমি নিশাম এবং ক্যারিবিয়ান কেনাল লুইস। আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আসর, শেষ হবে 29 সেপ্টেম্বর। এর আগে জিম আফ্রো টি10 লিগের ফ্র্যাঞ্চাইজি বুলাওয়ে ব্রেভসে খেলেছেন তাসকিন আহমেদ এবং জোবার্গ বাফেলোতে খেলেছেন মুশফিকুর রহিম। এবারে ফুটবল, শুরুতেই উয়েফা নেশনস লিগের খবর। হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও ইতালি। বিগ ম্যাচে জয়ের লক্ষ্যে আপোষহীন দুই দলই। ইউরো চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত সাফল্য পায়নি ফ্রান্স ও ইতালি, তাই জয়ে নেশনস লিগ শুরুর লক্ষ্য দুই দলের।
পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রাত 1:15টায়। পার্ক দ্য প্রিন্সেসে বারুদে এক ম্যাচের অপেক্ষা, যে ম্যাচে মুখোমুখি হবে ফুটবল দুনিয়ার সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন। ইতিহাস সমৃদ্ধ অতীতে এক কথায় সমীহ আদায় করে নেবে ইতালি ও ফ্রান্স। তবে সময়টা বড্ড খারাপ যাচ্ছে ওদের, তাই নেশনস লিগ দু দলের সামনেই খাদের কিনারা থেকে সুদিন ফেরানোর মঞ্চ। 2020-21 মৌসুমে নেশনস লিগের আয়োজক ছিল ইতালি, কিন্তু ফাইনালে ওঠা হয়নি তাদের। আজ্জুরিদের চোখের সামনে শিরোপা জয় করে নেয় ফ্রান্স। সবশেষ ইউরোর স্মৃতি ভুলে যেতে চাইবে দুদলই। প্রত্যাশিত সাফল্য মেলেনি ইতালি ও ফ্রান্সের, তাই উয়েফা নেশনস লিগে জয়ে শুরু করতে চায় দুদল। কার ভাগ্যে মিলবে কাঙ্ক্ষিত জয়, তার উত্তর মিলবে পার্ক দ্য প্রিন্সেসে। গেল জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে নিশ্চিত ফেভারিট ছিল ফ্রান্স, তবে স্পেনের তারুণ্যের জয়গানে হৃদয় ভাঙে ফরাসিদের। সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা। কদিন আগে প্যারিস অলিম্পিক ফুটবলে চমৎকার পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মতো ফ্রান্স দলে ডাক পেয়েছেন মাইকেল ওলিস। অভিষেকের অপেক্ষায় আছেন এই তরুণ। শুরুর একাদশে দেখা যাবে এমবাপ্পে ও ওসমান ডেম্বেলেকে। অসুস্থতার কারণে আগেই সরে গেছেন চেলসি তারকা ওয়েসলি ফোফানা। তার পরিবর্তে সুযোগ মিলছে লোইক বেডের। ফারলান ব্যান্ডির ইনজুরিতে কপাল খুলেছে লুকাস ডিগনের। ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির অবস্থা ছিল আরও দুঃসহ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়ে শীর্ষ 16তে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় আজ্জুরিরা। ইনজুরির পাশাপাশি ইতালি শিবিরে আছে সুখবরও। ডেস্টিনি ওদোগি, ময়েসে কিন ও সান্দ্রো তোনালিরা ইনজুরির কারণে খেলতে পারেননি ইউরো চ্যাম্পিয়নশিপে। তবে নেশনস লিগে ফিট হয়ে ফিরেছেন তারা। ছিটকে গেছেন জিয়ান লুকা। পারফরমেন্স দিয়ে কোচের সুনজরে না থাকায় বাদ পড়েছেন জর্জিনহো ও ফেদেরিকো চিয়েসা। এছাড়া ভাগ্য ফেরাতে ব্যর্থ হয়েছেন ম্যাতেও ডারমেইন ও জিয়ান লুকা মানচিনি। দুদলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য কথা বলছে ইতালির পক্ষেই। ফ্রান্সের 11 জয়ের বিপরীতে 18টি জয় নিয়ে এগিয়ে আছে ইতালি। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের ব্যর্থতা ভুলে এবার উয়েফা নেশনস লিগে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হবে থ্রি লায়ন্স। শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। 2024-এর ইউরো চ্যাম্পিয়নশিপে খুব কাছে গিয়েও ইংল্যান্ডের জেতা হয়নি শিরোপাটা। বারবার এমন সুযোগ হাতছাড়া করায় দলটার নামও হয়ে গিয়েছে জোকার্স। আর সেই ফাইনাল হারের আক্ষেপ নিয়েই সরে দাঁড়িয়েছেন কোচ সাউথগেট। তার জায়গায় নতুন করে নিয়োগ দেয়া হয়নি কাউকেই। এবার সেই অগোছালো দলটার সামনেই নতুন এক মিশন। শুরু হয়ে গেছে উয়েফা নেশনস লিগের উন্মাদনা। নিজেদের প্রথম ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচে হেড কোচের দায়িত্ব সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সডে। ম্যাচের শক্তি পরিসংখ্যান সব দিক দিয়ে এগিয়ে ইংল্যান্ড। এখন পর্যন্ত মোট 16 বারের দেখায় ইংলিশদের 6 জয়ের বিপরীতে আইরিশরা জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। ওয়েমলিতে সবশেষ ম্যাচেও তাদের 3-0 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। এছাড়া নিজেদের সবশেষ 5 ম্যাচে মাত্র 1 হারের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। দায়িত্ব নিয়ে ভিন্নভাবে স্কোয়াড গুছিয়েছেন লি কার্সডে। ইউরো চ্যাম্পিয়নশিপে ভালো না করায় ফিল ফোর্ডেন, কোল পালমার, ওয়ালি ওয়াটকিসনদের রাখেননি দলে। ইনজুরিতে ছিটকে গেছেন জুড বেলিংহাম, যদিও আস্থা রেখেছেন অধিনায়ক হ্যারি কেইনের ওপরে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 2 জয় পেলেও 9 ম্যাচেই ড্র করেছে আয়ারল্যান্ড। ঘরের মাঠেও দুর্দান্ত আইরিশরা। আবিবা স্টেডিয়ামে তাদের কখনোই হারাতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে দল মাঠে নামাতে পারে ইংল্যান্ড কোচ লি কার্সডে। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে কাল ব্রাজিলের সামনে চ্যালেঞ্জ ইকুয়েডরের। কোপা আমেরিকার ব্যর্থতা ভুলে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অবস্থানের উন্নতি চায় সেলেসাওরা। চ্যালেঞ্জিং ম্যাচ হবে আশা কোচ দরিভাল জুনিয়রের। কুর্তিবার স্তাদিও পেরেইরা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 7টায়। চারদিকে মনোরম প্রকৃতি, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও মন ভালো নেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের। সময়টা ভালো যাচ্ছে না 5 বারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নদের। একে একে পরিবর্তন করা হয়েছে বেশ কজন কোচ, কিন্তু সোনালী যুগ যেন ধীরে ধীরে দূরের বাতিঘর হয়ে উঠছে সেলেসাওদের কাছে। নতুন কোচ জুনিয়রের অধীনে সুদিন ফেরানোর আশায় ছিল সিবিএফ, কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। ফলাফলের চেয়েও ফুটবলারদের খেলার কৌশল ও মানসিকতা নিয়ে উঠেছিল প্রশ্ন।
দরিভাল জুনিয়রের অধীনে এখনো কুল খুঁজে পাচ্ছে না ব্রাজিল। বিশ্বকাপ বাছাইও ধুঁকছে সেলেসাওরা। 6 ম্যাচে জিতেছে মাত্র 2টিতে, হার 3টিতে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে আছে শীর্ষে, ব্রাজিলের অবস্থান সেখানে 6-এ, যা একেবারেই বেমানান ল্যাটিন আমেরিকার এক সময়ের রাজাদের কাছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। কোপার ব্যর্থতা ভুলে বিশ্বকাপ বাছাইয়ে ঘুরে দাঁড়াতে চায় দরিভাল জুনিয়রের দল। হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশনে সেলেসাওদের সামনে এবার ইকুয়েডর। কোপায় যাদের বিদায় ঘণ্টা বাজিয়েছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপ বাছাইয়ে 8 পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে 5ম স্থানে। হাঁটুর ইনজুরিতে দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে চলে গেছেন নেইমার। তার শূন্যতা অনেকদিন ধরেই ভোগাচ্ছে দলকে। তবে সুখবর, পুনর্বাসন প্রক্রিয়ার একেবারে শেষ দিকে আছেন আল হিলাল তারকা। ফিট হলেই তাকে দেখা যাবে ব্রাজিল স্কোয়াডে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়া। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর সঙ্গে দেখা যাবে প্রতিশ্রুতিশীল বিস্ময় বালক এনরিককে। ব্রাজিল দলে নতুন চমক 17 বছরের তরুণ এস্তাভো উইলিয়ান। তাকে নিয়েও আশাবাদী কোচ দরিভাল জুনিয়র। ইকুয়েডরকে শক্ত প্রতিপক্ষ মানছেন কোচ। কঠিন ম্যাচ হবে বলেই প্রত্যাশা তার। এটা একটা কঠিন ম্যাচ হবে, আমাদের সতর্ক থাকতে হবে। ইকুয়েডর সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিল, ওদের হালকাভাবে নেয়ার কোনো উপায় নেই। কন্ডিশন আমাদের চেনা হলেও ওরা ছাড় দেবে না। আমাদের সব মনোযোগ এখন বিশ্বকাপ বাছাই ঘিরে। সেরা ছন্দে ফিরতে হবে আমাদের। ইকুয়েডর বাধা জয় করে 11ই সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে সেলেসাওরা। 2 ম্যাচেই জয় চান দরিভাল। এখন পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে 27টি জয় নিয়ে বেশ এগিয়ে আছে ব্রাজিল। 6টি ম্যাচ হয়েছে ড্র। ইকুয়েডর জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। যোগ্যতার বিচারেই ব্যালন ডিওর জয়ের তালিকায় জায়গা পেয়েছেন বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড লৌতারো মার্তিনেজ। নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আর্জেন্টিনা নিয়ে আবেগঘন কথা বলেছেন আনহেল ডি মারিয়া। এখন শুধুই সমর্থক হিসেবে দলের পাশে থাকতে চান তিনি। 21 বছর পর ব্যালন ডিওরের তালিকায় নেই মেসি, রোনালদো। বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার এবার উঠতে চলেছে একেবারেই নতুন কারো হাতে। মৌসুমের মাঝপথে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস কিংবা জুড বেলিংহ্যামের নাম জোরে সরে শোনা গেলেও কোপা ইউরোয় পারফর্ম করে সমীকরণ বদলে দিয়েছেন রদ্রি এবং লৌতারো মার্তিনেজ। গেল মৌসুম দুর্দান্ত কেটেছে আর্জেন্টাইন ফরওয়ার্ডের। ক্লাব ফুটবলে তো বটেই, আলবি সেলেস্তেদের টানা 2য় কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লৌতারো, যার স্বীকৃতি হিসেবে এবার ব্যালন ডিওর জয়ের স্বপ্ন দেখছেন তিনি। যদিও এর আগে আরও একবার এই তালিকায় নাম উঠলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছিলেন লৌতারো মার্তিনেজ। চলতি মৌসুমে ব্যালন ডিওরের যে তালিকা হয়েছে, নিজ যোগ্যতায় আমি এখানে জায়গা করেছি। এখানে আসতে বিগত বছরগুলোতে আমি কঠোর পরিশ্রম করেছি। সম্মানজনক এই তালিকায় দ্বিতীয়বারের মতো আমি জায়গা করেছি। চূড়ান্ত বাছাইয়ের জন্য আমি প্রস্তুত। কোপা আমেরিকা দিয়ে 1.5 দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেছেন আনহেল ডি মারিয়া। এএফ এর পক্ষ থেকে জোরালো অনুরোধ ছিল চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে। সেটা আগেই নাকচ করে দেয়া এই উইঙ্গার জানিয়েছেন, আর্জেন্টিনা আবেগের জায়গা হলেও এখন তিনি শুধুই দর্শক। আমার মধ্যে অনেক আবেগ কাজ করে আর্জেন্টিনা নিয়ে, যার সবকিছু প্রকাশ করা সম্ভব না। আমি এএফ এর সবাইকে ধন্যবাদ দিতে চাই। তাদের সঙ্গে 16 বছর কাটিয়েছি। এখন আমি শুধুমাত্র একজন ভক্ত। পরিবার নিয়ে খেলা দেখতে এসেছি। দলকে সমর্থন যোগাতে আমি কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও যাব। ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। সেপ্টেম্বর উইন্ডোতে 11 তারিখ কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এসএম ইকবাল, সময় সংবাদ। এবারে দেশের ফুটবল। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বাংলাদেশ দলকে। তবে ঘরের মাঠে এখনই ভুটানকে হালকা করে দেখতে নারাজ লাল সবুজ বাহিনী। তাই তো অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু জামালরা। চাংলিমিথান স্টেডিয়ামের অবস্থানগত ভিন্নতা, বৈরী কন্ডিশন আর মাঠের প্রতিপক্ষ সবকিছু নিয়েই বেশ চিন্তিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অতীতের বাজে স্মৃতিকে ভুলতে একটা জয় যে অপরিহার্য ছিল লাল সবুজের জন্য। প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয় পেতেই বদলে গেছে টিমের স্পিরিট।
সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে ম্যাচের ভেন্যু হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ জামাল ভূঁইয়াদের জন্য। তাই ম্যাচের আগে বেশ কয়েকদিন হাতে নিয়েই হাইকিং, নিয়মিত অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে দলটা, যার ফলও পেয়েছে হাতে নাতে। তবে পরের ম্যাচের আগে প্রতিপক্ষকে একেবারেই হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাইবে স্বাগতিকরা, এটা জানেন সবাই। ম্যাচের পর থেকেই আসলে আমাদের রিকভারি সেশনটার জন্য টাইম করা হয়েছিল। সেই টাইম অনুযায়ী আমরা আসলাম রিকভারির জন্য, ফান গেমস এবং যেগুলি করলে প্লেয়াররা আসলে মেন্টালিও ভালো ফিল করে সেগুলি করা হয়েছে। সব টেনশন দূর করে আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছি। ভুটানের বিপক্ষে গোল করা আর লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া প্রথম ম্যাচ জয়ের এই আত্মবিশ্বাস পরের ম্যাচে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অধিনায়ক তপু বর্মন। ফুটবলারদের ফিটনেস নিয়ে কোচ চিন্তিত হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না দল। নিজেদের পরিকল্পনায় স্থির থাকার লক্ষ্য ফুটবলারদের। জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি। কারণ ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি। তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বুস্টাপ আছে এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য। এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ টিম মেম্বার বলেন, ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। 8 সেপ্টেম্বর 2 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ভুটান। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফিটনেস ও পারফরমেন্সে অবনতি হওয়ায় জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে এখনই তার উপর আস্থা না হারাতে বললেন ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ভুটানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেলেও আক্রমণ ভাগ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি। পরবর্তী ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে হলে ফুটবলারদের বল পজিশন ধরে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম একাদশে সুযোগ পান না নিয়মিত। প্রিমিয়ার লিগের দল বদলেও পাননি কোনো ক্লাব। অধিনায়ক ছাড়াই গেম প্ল্যান সাজান বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরা। দলে নিজের জায়গা ধরে রাখতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে জামাল ভূঁইয়াকে। তাহলে কি ফুরিয়ে যাচ্ছেন JB6? দেশের ফুটবলে দীর্ঘ সময় ধরে সার্ভিস দেওয়া জামাল ভূঁইয়া পার করছেন কঠিন সময়। তবে এখনই তার উপর আস্থা হারাচ্ছেন না আরেক সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে জামালকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করেন তিনি। জামাল তো অলরেডি স্টার্টিং 11 কিন্তু সে হারিয়ে ফেলেছে, যা সত্যি কথা। এবং কালকে যে তিনজন মিডফিল্ডার খেলেছে তারা বেশ ভালোই খেলেছে, বাট আমার কাছে জামালের একটা বড় এক্সপিরিয়েন্স রয়েছে। আপনি জামালকে এই মুহূর্তেই কিন্তু বাদ দিতে পারবেন না। জামাল আমাদের দেশের জাতীয় দলে কিন্তু একটা সময় বেশ ভালো ডেলিভারি দিয়েছে। তো জামালের যে এক্সপিরিয়েন্সটা আছে সেইটা কিন্তু আপনাকে আরো 2-3 বছর সে দিতে পারবে যদি সে ক্লাব ফুটবলে রেগুলার হয়, আদারওয়াইজ তার জন্য ডিফিকাল্ট হবে। প্রায় 11 মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ ফুটবল দল। ভুটানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় এলেও স্কোর লাইন ও ফুটবলারদের গেম অ্যাপ্রোচ হতাশ করেছে সাবেক অধিনায়ককে। দলে জেনুইন স্ট্রাইকার নেই বলেও আক্ষেপ তার। দলের সাথে যদি আপনি একটানা 15 বা 20টা পাস না করতে পারেন, বিল্ড আপ না করতে পারেন, তখন আসলে এটা পরবর্তী যখন আপনি স্ট্রং অপোনেন্টের সাথে খেলবেন তখন কিন্তু এই জায়গাগুলি কিন্তু আরো বেশি আপনার ভুল হবে। কোনো ফরওয়ার্ড নেই, কিন্তু কোচ কিন্তু আসলে বাধ্য হয়ে আসলে সিস্টেমটা চেঞ্জ করেছে। মানে স্ট্রাইকার ছাড়াই আসলে তাদেরকে রেখে কিন্তু দলটা সাজিয়েছে। তো স্ট্রাইকারের যে একজন দুজন স্ট্রাইকার অভাবটা তো অনেকদিন ধরেই কিন্তু জাতীয় দল ভুগছে। ভুটানের বিপক্ষে পরবর্তী ম্যাচে বড় ব্যবধানে জিততে হলে ফুটবলারদের বল পজিশন ধরে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। আপনি যদি বল পজিশন রাখতে পারেন তখন ভুটান আপনার সাথে কিছুই করতে পারবে না। যে জায়গাটা ইমপ্রুভ করার আমি বলবো যে একমাত্র জায়গা সেটা হচ্ছে আপনাকে বল পজিশন রাখতে হবে অনেক, এবং সেই বল পজিশনটা আমাদের হাতে না। আমরা কালকে বল পজিশন রেখেছি, সেটা আমাদের হাতে। এটা কোনো কার্যকারিতা হবে না। আপনাকে অপোনেন্ট হাফে গিয়ে অ্যাটলিস্ট 8টা-10টা পাঁচ খেলে দেন আপনাকে অ্যাটাকে যেতে হবে। মিরাজের মতো প্লেয়ারদেরকে আপনি 11-এ দিতে পারেন, কারণ দুই সাইড থেকে মোরসালিন এবং ফাহিমের সাথে যদি আপনি মিরাজকে সামনে দেন, হয়তো সুযোগ আরো আমি মনে করি আরো আসতে পারে, এবং মিরাজ যে কোয়ালিটি দেখিয়েছে সে হয়তো আমার কাছে মনে হয় যে অ্যাডজাস্ট করে ফেলতে পারে। ইনজুরিতে রাকিব হোসেন ছিটকে গেলেও শাহরিয়ার ইমন তার অভাব পূরণ করবে বলে মনে করেন জাহিদ হাসান এমিলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লাগলেও বহাল তবিয়তে দায়িত্বে আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রাজা।
উল্লেখযোগ্য কোনো সফলতা না থাকলেও দীর্ঘ 11 বছর ধরে বিওএর মহাসচিবের চেয়ার দখল করে আছেন তিনি। এবার উঠেছে তার পদত্যাগের দাবি। দেশে ক্ষমতার পালাবদলের পর সংস্কারের দাবিতে উত্তাল ক্রীড়াঙ্গন। রাজনৈতিক প্রভাবে যারা দীর্ঘদিন কুক্ষিগত করে রেখেছিল বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদগুলো, একে একে বিদায় নিচ্ছেন সবাই। তবে সেখানেই ব্যতিক্রম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বহাল তবিয়তে এখনও বিওএর মহাসচিবের দায়িত্বে আছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামালের বন্ধু ও শেখ পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে 2013 সালে প্রথমবারের মতো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের পদে বসেন শাহেদ রেজা। এরপর বিওতে তৈরি করেন নিজস্ব সিন্ডিকেট, যার ফলে মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দুবার। অর্জনের মাপকাঠিতে মহাসচিব হিসেবে সফল বলা যাবে না শাহেদ রেজাকে। দীর্ঘ 11 বছর ধরে ক্ষমতায় থাকার পরও তার অধীনে আসেনি কোনো সফলতা, বরং অলিম্পিক, কমনওয়েলথ গেমস সহ বিভিন্ন ইভেন্টে অ্যাথলিটদের ব্যানারে ফেডারেশন কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে সমালোচিত হয়েছে তার কমিটি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে নির্দিষ্ট কিছু ফেডারেশনকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। দেশ সংস্কারের সময়ে দেশের এই শীর্ষ ক্রীড়া সংস্থায় পরিবর্তন দেখতে চান সংগঠকরা। আমি যখনই ভাববো যে আমার এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কেউ দাঁড়াতে আসবে না, উপর লেভেলে অর্ডারে হোক বা কোনো কিছুতে হোক সাহসী পাবে না কেউ দাঁড়াতে, এটা কিন্তু খুব ভালো কথা না। যে আমি কম্পিট করছি আর একজন কম্পিট করার সাহস পাচ্ছে না, এই জিনিসটা কখনোই থাকা উচিত না। শাহেদ ভাই যেহেতু বোঝেন যে এখানে এই মুহূর্তে এক একটা কিন্তু সময় আসে মানুষের, সেটা কিন্তু সেটুক বোঝার নিশ্চয়ই শাহেদ ভাইয়ের ক্ষমতা আছেন। তো আমার মনে হয় উনি অন্যকে জায়গা করে দেবেন। 2013 সালে প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সৈয়দ শাহেদ রেজা। বিওএ মহাসচিব হওয়ার আগে হ্যান্ডবল, গলফ সহ দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার অনেক কমিটিতে ছিলেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কঠিন সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশের পর এবার ইংল্যান্ড সিরিজেও ভেন্যু জটিলতায় পড়েছে পিসিবি। আগামী মাসে মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে 3টি টেস্ট খেলার কথা পাকিস্তান ইংল্যান্ডের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে করাচি স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় দোটানার মধ্যে পড়েছে পিসিবি। শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে পুরো সিরিজটি সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় সরে যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও নতুন করে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানের ক্রিকেটে শনির দশা, দুঃসংবাদ আর ব্যর্থতার বোঝায় ভারী হয়ে উঠছে তাদের কাঁধ। মাঠের খেলা কিংবা ক্রিকেট কূটনীতি সবকিছুতেই হতাশার খবর। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে যেন মাটির সঙ্গে মিশে গেছে পাকিস্তানিরা। একে একে সামনে আসছে দলীয় অন্তর্কোন্দল আর বোর্ড কর্তাদের স্বেচ্ছাচারিতার অভিযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনাও ফিকে হয়ে আসছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট রাইটস পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে ভারতের সঙ্গে সম্পর্কের বৈরিতায় আবারও বিপাকে তারা। শোনা যাচ্ছে পাকিস্তানে ম্যাচ খেলতে নিজেদের ক্রিকেটারদের এবারও পাঠাবে না প্রতিবেশী দেশটি। তাই এতদিন গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল নিয়ে ছিল জোর আলোচনা, অর্থাৎ ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আর অন্য ম্যাচগুলো পাকিস্তানে। তবে পিসিবির জন্য আরও খারাপ খবর, নতুন গুঞ্জন উঠেছে পুরো আসরই সরে যেতে পারে পাকিস্তান থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বেশ জোর প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির ভেন্যুগুলোতে সংস্কার কাজও চালাচ্ছে পিসিবি। এর মাঝেই এমন গুঞ্জনে অস্বস্তিতে পড়েছেন বোর্ড প্রধান মহসিন নাকভি। তবে সমস্যাটা তাদেরই তৈরি। নিরাপত্তা ইস্যুতে ভাবমূর্তি অনেকটা ফিরলেও স্টেডিয়ামের সংস্কার কাজের ঢিলেমিতে সফরকারী দলগুলোকে পোহাতে হচ্ছে ঝক্কি ঝামেলা। রেনোভেশনের দোহাই দিয়েই বাংলাদেশকে 2টি টেস্ট রাওয়ালপিন্ডির এক স্টেডিয়ামে খেলিয়েছে তারা। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। আগামী মাসে মুলতান, করাচি আর রাওয়ালপিন্ডিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি ম্যাচ খেলার কথা পাকিস্তান ও ইংল্যান্ডের, কিন্তু করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে কাজ চলায় খেলতে হবে অন্য ভেন্যুতে। তবে বাংলাদেশের মতো এক ভেন্যুতে 2 টেস্ট খেলানো যাচ্ছে না ইংলিশদের। আপৎকালীন সমাধানে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ খেলানোর কথা ভেবেছিল পিসিবি, কিন্তু রাওয়ালপিন্ডির নিকটস্থ ইসলামাবাদ শহরে দ্বিতীয় টেস্টের সময় সরকারের গুরুত্বপূর্ণ সভা থাকায় সে সিদ্ধান্ত থেকেও সরে আসতে হচ্ছে।
উপায় না পেয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতে খেলাতে চায় পিসিবি। তাই 3 টেস্ট খেলতে ইংল্যান্ড থেকে পাকিস্তান, আবার আরব আমিরাত, এরপর আবার পাকিস্তানে ট্রাভেলের ঝক্কি পোহাতে হবে বেন স্টোকসদের। যা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ইংল্যান্ড দল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে পুরো সিরিজটাই সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায়। পরপর 2 সিরিজে পিসিবির এমন আচরণ ভালোভাবে নিচ্ছে না কোনো বোর্ডই, যার প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে। মাকসুম আলম খান, সময় সংবাদ। ভারতীয় অ্যাথলেটদের মধ্যে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থানে আছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বিরাট কোহলি। 2023-24 মৌসুমে 66 কোটি রুপি কর দিয়েছেন তিনি। ভারতীয় ব্যবসা ভিত্তিক ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই তালিকায় 2-এ আছেন মহেন্দ্র সিং ধোনি, 3 নম্বরে জায়গা করে নিয়েছেন সচিন টেন্ডুলকার। সিনিয়রদের সঙ্গে আছেন 2জন তরুণ ক্রিকেটাররাও। আর হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্ত যথাক্রমে 13 ও 10 কোটি রুপি আয়কর দিয়েছেন। বিরাট কোহলি মাঠের ক্রিকেট হোক কিংবা অন্য কোনো আলোচনা, ঘুরে ফিরে খবরের শিরোনাম হবেনি। কখনো 22 গজের কোনো কর্মকাণ্ডে, কখনো বাণিজ্যিক চুক্তি, কখনো আবার ইন্ডিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল স্টারদের তালিকায় শীর্ষ 10-এ থাকার ঘটনায়। কিন্তু এবার আর সেসব নয়, ভিন্ন এক ঘটনায় আলোচনায় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। টি-20 বিশ্বকাপ জয়ের ঘোর এখনও কাটেনি তার, তাই 22 গজের ব্যস্ততা থেকে কিছুটা দূরেই আছেন। বিশ্বকাপ জিতে টি-20 থেকে অবসর নিয়েছেন। এবার বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়বেন কিছুদিনের মধ্যেই। তার আগেই কোহলিকে নিয়ে নতুন খবর প্রকাশ করল ভারতের ব্যবসা ভিত্তিক শীর্ষ ম্যাগাজিন ও ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়া, যেখানে উঠে আসে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি কর দেন কিং কোহলি। ওই প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ করদাতাদের এই তালিকার শীর্ষে আছে বিরাট কোহলি। কর মূলত আয় ও ব্যয়ের উপর ভিত্তি করে দেয়া হয়। ক্রিকেট, বিজ্ঞাপন, বাণিজ্যিক চুক্তি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করে থাকেন বিরাট। আর 2023-24 মৌসুমে তিনি কর দিয়েছেন সব মিলিয়ে 66 কোটি রুপি। কর প্রদানকারীদের এই তালিকার 2-এ অবস্থান ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির। 4 বছর আগে খেলা ছাড়লেও বিজ্ঞাপন, বাণিজ্যিক সব চুক্তি থেকে এমএসডি যে মোটা অঙ্ক আয় করেন তাতে কোনো সন্দেহই নেই। আর গেল 2023-24 মৌসুমে 38 কোটি রুপি কর দিয়েছেন তিনি। তৃতীয় সর্বোচ্চ কর দিয়েছেন সচিন টেন্ডুলকার। মূলত বাণিজ্যিক চুক্তি, ব্যবসা আর বিজ্ঞাপনই লিটল মাস্টারের আয়ের উৎস। কিংবদন্তি এই ব্যাটসম্যান কর দিয়েছেন 28 কোটি রুপি। তালিকার 4-এ আছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। বার্ষিক আয়ের ওপর 23 কোটি রুপি কর দিয়েছেন তিনি। তরুণ ক্রিকেটারদের মধ্যে আয়করের এই তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্ত। 13 ও 10 কোটি আয়কর দিয়ে ভারতের সর্বোচ্চ করদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই 2 ক্রিকেটার। যদিও ভারতের সর্বোচ্চ করদাতা অ্যাথলেটদের তালিকায় নেই অন্য কোনো ডিসিপ্লিনের কেউই। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।